আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আজকের সময়ের এই বিশেষ আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখুন, একটা উৎসবের রেশ ধরে আমরা কিন্তু বেশ কয়েকটা দিন পার করলাম। ঈদ তো প্রায় শেষ হয়ে গেল। উৎসবের আনন্দ, প্রিয়জনের সাথে কাটানো কিছু মহামূল্যবান মুহূর্ত, শেকড়ের টানে বাড়ি ফেরা, সবকিছুর পর এখন কিন্তু আমাদেরকে আবার ফিরে তাকাতে হচ্ছে এক নির্মম রূঢ় বাস্তবতার দিকে। বিশেষ করে আপনারা যারা হাজার মাইল দূরে আমেরিকা কিংবা কানাডার মতো দেশে বসে আছেন, দূর প্রবাসে বসে সারাক্ষণ বুকের ভেতর দেশের জন্য একটা চাপ, হাহাকার অনুভব করে বেড়াচ্ছেন, তাদের মনেও নিশ্চয়ই একটা প্রশ্ন সারাক্ষণে ঘুরপাক খাচ্ছে। আসলে কি হতে যাচ্ছে আমাদের এই প্রিয় মাতৃভূমিতে? দেখুন, একটু গভীরভাবে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখবেন উৎসবের এই সাময়িক রুশানয়ের পেছনে কিন্তু একটা গভীর অন্ধকার খুব সতর্পণে ঘাপটি মেরে বসে আছে। রাজনীতি, অর্থনীতি এবং ভূ রাজনীতি, এই ভারী ভারী শব্দগুলো এখন আর আমি মনে করি কেবল খবরের কাগজের প্রথম পাতার শিরোনাম কিংবা টিভির টকশোর বিতর্কের বিষয় নয়। এগুলো এখন এই বাংলার পথে ঘাটে হেঁটে চলা সাধারণ মানুষের বেঁচে থাকার এবং টিকে থাকার এক নিরন্তর লড়াইয়ের নাম। আমরা যদি বর্তমানে নতুন সরকারের দিকে একটু নজর দিই, তারা তো খুব বেশি দিন হয়নি দায়িত্ব নিয়েছে, কিন্তু দায়িত্ব নেওয়ার পর থেকেই তাদের সামনে যে পাহাড় সম চ্যালেঞ্জগুলো এসে দাঁড়িয়েছে, তা হয়তো অনেকেই বাইরে থেকে কোনোভাবেই আঁচ করতে পারছেন না। আসলে আঁচ করার কথাও নয়। দেখুন সুপ্রিয় দর্শক, আমরা যদি রাজনীতির মাঠের কথা দিয়ে শুরু করি, চারপাশের অবস্থা কিন্তু মোটেও শান্ত নয়। এই যে কথায় কথায় একটা শব্দ ইদানিং খুব বেশি শোনা যায়, জুলাই বিপ্লব। আসলে কি এটা কোনো বিপ্লব ছিল, নাকি একটা সাময়িক রাজনৈতিক উন্মাদনা, কিছু অপরিপক্ক আকাঙ্ক্ষার বিস্ফোরণ, যার চড়া মূল্য এখন গোটা জাতিকে কড়ায় গন্ডায় মেটাতে হচ্ছে? আপনারা একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন, প্রশাসন থেকে শুরু করে স্থানীয় সরকার, সব জায়গায় কেমন একটা অদ্ভুত অস্থিরতা কাজ করছে। একটা দলীয়করণ করা, নিজেদের লোক বসানোর এক অঘোষিত প্রতিযোগিতা চলছে আমাদের চারপাশে। অথচ এর বিপরীতে দেশের একটি প্রাচীন এবং বৃহত্তম রাজনৈতিক দল, যার শেকড় এই বাংলার পলিমাটির অনেক গভীরে গ্রথিত, সেই আওয়ামী লীগের লাখো তৃণমূল নেতাকর্মী আজ এক অজানা অনিশ্চয়তায় দিন পার করছেন। কিন্তু এদেশের মাটি ও মানুষ কিন্তু ঠিকই তাদের সেই চিরচেনা রাজনৈতিক শক্তির শূন্যতা বর্তমান সময়ে হারে হারে অনুভব করছে। কেন্দ্রীয় নেতৃত্বের হয়তো কিছু ভুলভ্রান্তি ছিল, রাজনীতির অঙ্কে হয়তো কিছু হিসাব মেলেনি, কিন্তু তৃণমূলের যে পালস, সাধারণ মানুষের সাথে তাদের যে নারীর সম্পর্ক, সেটাকে কি চাইলেও কোনো সাময়িক স্লোগান দিয়ে মুছে ফেলা যায়? যায় না। আর এই মুছে ফেলতে না পারার যে অন্তর্নিহিত রাজনৈতিক দ্বন্দ্ব, সেই তথাকথিত জুলাই সনদের সাথে বাস্তবতার যে সাংঘর্ষিক রূপ, সেটাই কিন্তু এই সরকারের জন্য সামনের দিনগুলোতে এক ভয়াবহ গলার কাটা হতে যাচ্ছে। এরপর চলুন একটু বাইরের পৃথিবীর দিকে তাকাই। আমরা তো আর বিচ্ছিন্ন কোনো দ্বীপের বাসিন্দা নই। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন কার্যত একটা জ্বলন্ত আগ্নেয়গিরির রূপ নিয়েছে। একদিকে ইরান, অন্যদিকে ইসরায়েল, আর পেছন থেকে কলকাঠি নাড়ছে পরাশক্তি যুক্তরাষ্ট্র। এই যে ক্ষমতার দম্ভ আর যুদ্ধ যুদ্ধ খেলা, এর আজ কিন্তু শুধু সেই মরুভূমি পেরিয়ে আমাদের এই বদ্বীপের গায়েও কিন্তু এসে লাগছে। আপনারা হয়তো খুব সহজ সমীকরণে ভাবছেন, হাজার মাইল দূরের হরমুজ প্রণালী বন্ধ থাকলে কিংবা সেখানে যদি কোনো তেলের জাহাজে হামলা হয়, তাহলে আমাদের কি যায় আসে? কিন্তু এই যে প্রণালী দিয়ে বিশ্বের জ্বালানি তেলের জাহাজগুলো আমাদের দিকে আসে, সেটা যখন আটকে যায়, তখন কিন্তু আপনার আর আমার ঘরের চুলা জ্বলা কঠিন হয়ে পড়ে।
ঈদের আগে কিন্তু আপনারা দেখেছেন দেশের পেট্রোল পাম্পগুলোতে মানুষের যে দীর্ঘ লাইন। একটু মিলিয়ে নেবেন আমার কথার সাথে। ঈদের পর এই লাইন কিন্তু আরো অনেক বেশি দীর্ঘতর হবে। দেখুন, সামনেই আসছে এপ্রিল মে মাসের কাঠফাটা রোদ। তখন বিদ্যুতের চাহিদা বাড়বে জ্যামিতিক হারে। অফিস, আদালত, কলকারখানা যখন পূর্ণ শক্তিতে চালু হবে, তখন এই বিশাল বিদ্যুতের যোগান আসবে আসলে কোথা থেকে? জ্বালানি আমদানির যে বিশাল চ্যালেঞ্জ, সেটা সরকার আসলে কিভাবে মেটাবে? আর এখানে কিন্তু চলে আসে আমাদের অর্থনীতির সেই করুণ এবং রুগ্ন চিত্রটি। আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভের অবস্থা এখন আর কিন্তু কারোই অজানা নয়। আন্তর্জাতিক বাজারে জ্বালানির এই চড়া দাম মেটাতে গিয়ে আমাদের রিজার্ভে যে টান পড়ছে, সেটা সামাল দেয়া কিন্তু কোনো সাধারণ জাদুকরের কোনো কারিশমা নয়। দেখুন, অর্থনীতিবিদরা কিন্তু বারবার সতর্ক করছেন, গলা ফাটিয়ে বলছেন বিপদের কথা। আচ্ছা, সরকার যদি বাধ্য হয়ে জ্বালানির দাম বাড়ায়, তবে কি শুধু আপনার যাতায়াতের ভাড়া বাড়বে? বিষয়টা কিন্তু এত সহজ নয়। জ্বালানির দাম বাড়া মানে হলো একটা চেইন রিঅ্যাকশন। আপনার চালের দাম বাড়বে, ডালের দাম বাড়বে, ভোজ্য তেলের দাম বাড়বে। এমনিতে কিন্তু গত বেশ কিছুদিন ধরে মূল্যস্ফীতির কষাঘাতে সাধারণ মানুষের পিঠ একদম দেয়ালে ঠেকে গেছে। মানুষ বাজারে গিয়ে রীতিমতো দিশেহারা হয়ে ফিরছে। সামনেই আবার অর্থ বছরের নতুন বাজেট। এসব কিছু বর্তমান যে নতুন সরকার, বিএনপি সরকার, তারা আসলে কিভাবে সামাল দেবে? এবং এই যে বিশাল বড় বড় চ্যালেঞ্জ, এগুলো তাদেরকে কতদিন পর্যন্ত টিকিয়ে রাখতে পারবে? এখন এমন প্রশ্ন যখন সামনে আসে, তখন সাধারণত বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির চিত্রটাও আমাদের চোখের সামনে ভেসে ওঠে। দেখুন, প্রথমে বলেছি যে বিপ্লবের কথা। অনেকেই এখন প্রশ্ন করতে পারেন বা আমাকে বলতে পারেন, ভাই আপনিও কিন্তু অনেক সময় বিপ্লবের পক্ষে কথা বলেন। দেখুন, সোজা সাপটা ভাষায় যদি বলি, তাহলে ইতিহাস থেকে আপনারা যদি তুলে আনেন, তাহলে দেখবেন যতটা বিপ্লবের ইতিহাস হয়েছে, ততটা বিপ্লবের পরবর্তীতে কিন্তু পরিবর্তন এসেছে, নতুন ধারাবাহিকতা এসেছে, নতুন উত্তর ছোঁয়া লেগেছে। কিন্তু আমাদের যে বিপ্লব, আমাদের যে গণ অভ্যুত্থান বা সরকার পতনের যে ঘটনা ঘটেছে, এটার পরবর্তীতে কিন্তু আমরা কোনো সুফল পাইনি। কিন্তু ইতিহাসে সফল যে সকল বিপ্লবের কথা বলে, সেগুলোতে কিন্তু বিপ্লব পরবর্তীতে যারা বিপ্লব চেয়েছে, যারা বিপ্লবের পক্ষ ছিল এবং বিপ্লবের পক্ষে না থাকলেও যারা এই বিপ্লবকে পরবর্তীতে মেনে নিয়েছে, তারা কিন্তু সুফল ভোগ করেছে, পরিবর্তনের ছোঁয়া পেয়েছে। কিন্তু আমরা বাস্তবিকভাবে কি পেয়েছি? উদাহরণস্বরূপ, আমরা বিগত ১.৫ বছরের সেই অন্তর্বর্তীকালীন সরকারের কথাই যদি ধরি, তাহলে সেই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এই বিপ্লবেরই রক্ষক ছিল, বিপ্লবের ধারক বাহক ছিল। তারা আসলে জনগণের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পেরেছে। যে পরিবর্তনের আশা করা হয়েছিল, সেই পরিবর্তন কি তারা করতে পেরেছে? নাকি তারা এই বিপ্লব পূর্ববর্তী যে সরকার ছিল আওয়ামী লীগের, সেই সরকার থেকেও আরো বেশি ব্যর্থতার সম্মুখীন হয়েছে, আরো বেশি দুর্নীতি করেছে, তাদের নামে হাজার হাজার টাকা লুটপাটের অভিযোগ, তাদেরকে নিয়ে নানা ধরনের বিতর্ক। অথচ বিপ্লবের অর্থ কিন্তু এটা বলে না। বিপ্লবের মূল অর্থই হচ্ছে পরিবর্তন আনা, জনগণের আকাঙ্ক্ষা পূরণ করা। যেহেতু তারা সেটি করতে পারেনি, সুতরাং অবশ্যই তারা ব্যর্থ। এবং তারা যেহেতু বিপ্লবের ধারক এবং বাহক, সেই হিসাবে এই বিপ্লবকে তথাকথিত যদি বলাও হয়, কিংবা এই বিপ্লবকে যদি কোনোভাবে বিপ্লব বলে দেশের ১২টা বাজানো হয়েছে বলা হয়, তাতেও কিন্তু কিছু যায় আসে না।
দেখুন, আমি তখনই এই বিপ্লবকে সফল বলি বা যখন দেখি এই বিপ্লবের কারণে, এই গণঅভ্যুত্থানের কারণে জনগণ সুফল ভোগ করছে এবং সেখান থেকে জনগণ একটা ভালো কিছু প্রত্যাশা করেছিল, সেই প্রত্যাশা পূরণ হচ্ছে। আমি সেটার ভিত্তিতেই কিন্তু এই গণঅভ্যুত্থান, এই সরকার পতন এবং এই বিপ্লবকে ভালো চোখে দেখি। কিন্তু ওই যে একটু আগে বললাম, কিছু যায় আসে না, এরকম কথা কিন্তু বর্তমান সময়ে সাধারণ জনগণ মুখ খুলে বলছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় হয়তো তারা বলতে পারেনি, কিন্তু বর্তমান সময়ে এসে তারা একটি সরকার পেয়েছে নির্বাচিত এবং সেই সরকারের আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা তাদের যে হতাশা, সেই হতাশার কথা ব্যক্ত করতে গিয়ে কিন্তু এই বিপ্লবকে নিয়ে কটাক্ষ করছে, এই জুলাই সনদকে নিয়ে কটাক্ষ করছে। এখন এই বিপ্লব এবং এই জুলাই সনদ, এটা দেশের 12টা বাজিয়েছে কিনা এটা প্রকৃতপক্ষে জনগণের রায়। জনগণ এখন যেভাবে এই বিপ্লবের বিপক্ষে অবস্থান নিচ্ছে এবং এই সরকারকে তারা বলছে যে দেশকে গোছান, তখন কিন্তু বোঝা যায় যে জনগণ আসলে এই বিপ্লব থেকে কোনো ধরনের সুফল পায়নি। তবে যে গোষ্ঠী সুফল নেয়ার কথা, তারা কিন্তু সুফল নিয়ে কেটে পড়েছে। যাই হোক, বাংলাদেশের রাজনীতির যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে এই বিপ্লব নিয়ে কিন্তু পক্ষে বিপক্ষে অবস্থান আছে। এমনকি বর্তমান সরকারও এই বিপ্লবের কিছুটা হলেও বিপক্ষে অবস্থান করছে। যেমন তারা চায় না এই বিপ্লবের মতো অনুযায়ী সংবিধান পরিবর্তন হোক, বা তাদের সরকার এমন কোনো সিদ্ধান্ত নিক যে সিদ্ধান্ত তাদের সরকারের জন্য বা বর্তমান সরকারের জন্য আত্মঘাতী হয়। তবে যারা ফায়দা নেয়ার, তারা ফায়দা নিয়ে বর্তমান সময়ে বেশ আরামায়েশে আছে। শুধুমাত্র ভিকটিম হয়েছে দেশের আপামর কিছু সাধারণ জনসাধারণ। এখন এই বিপ্লবকে কেন্দ্র করে, এই গণ অভ্যুত্থানকে পুঁজি করে দেশে যদি রাজনৈতিকভাবে যে জ্যাম সৃষ্টি হয়েছে, রাজনৈতিকভাবে যে আন্দোলন সংগ্রামের কথা আমরা শুনতে পাচ্ছি, যে হুঙ্কারগুলো শুনতে পাচ্ছি, সেগুলো যদি তৈরি হয়, তাহলে এই সরকার আরো ব্যাপক চ্যালেঞ্জের সম্মুখীন হবে। এবং এই সরকার ইতিমধ্যেই কিন্তু নানামুখী চ্যালেঞ্জের মুখে পতিত হয়ে আছে। তার উপর যদি রাজনৈতিকভাবে তারা আরো ব্যাপকভাবে চ্যালেঞ্জের মুখে সম্মুখীন হয়, তাদেরকে যদি সবকিছু একসাথে সামাল দিতে হয়, তখন তাদের টিকে থাকাও কিন্তু খুব কষ্টসাধ্য হয়ে যাবে। তবে তাদের পারদর্শিতা, তাদের দূরদর্শিতা, তাদের চ্যালেঞ্জ মোকাবেলা করার সক্ষমতা, এই সব কিছু মিলিয়ে কিন্তু তাদের টিকে থাকার বিষয়বস্তুটি এখানে প্রকাশ করবে। সুতরাং এই যে টিকে থাকার যে প্রশ্নটি, এই প্রশ্নটির উত্তর আমি মনে হয় একমাত্র বর্তমান সরকার তাদের চ্যালেঞ্জ মোকাবেলা করার মাধ্যমে দিতে পারবে। দেখুন সুপ্রিয় দর্শক, সরকার একদিকে নানা প্রতিশ্রুতি দিচ্ছে, বলছে সামাজিক সুরক্ষা বাড়াবে, ফ্যামিলি কার্ড দেবে, কৃষি কার্ড দেবে, কিন্তু এই বিশাল ব্যয়ের টাকাটা আসবে কোথা থেকে? রাজস্ব আয়ে বিশাল বড় একটা গর্ত হয়ে গেছে। একদিকে বিদেশি বিনিয়োগে খরা, অন্যদিকে বেকার সমস্যা। সব মিলিয়ে অর্থনীতির এই সামষ্টিক স্থিতিশীলতা ধরে রাখাটা এক প্রকার অসম্ভব একটা লড়াই হয়ে কিন্তু দাঁড়িয়েছে। এই যে তিনমুখী একটা আক্রমণ, রাজনৈতিক অস্থিতিশীলতা, বিচারহীনতার শঙ্কা, আন্তর্জাতিক বাজারের প্রভাবে জ্বালানি সংকট, আর অর্থনীতির এই ভঙ্গুর দশা, এগুলো কিন্তু একটার সাথে আরেকটা খুবই নিবিড়ভাবে জড়িয়ে আছে। জ্বালানি না থাকলে আপনার কারখানায় উৎপাদন হবে না, উৎপাদন না হলে বেকারত্ব বাড়বে, আর মধ্যপ্রাচ্যের বাজার যদি এই যুদ্ধের কারণে আরো সংকুচিত হয়ে যায়, তবে আমাদের রেমিটেন্স যোদ্ধারা বাধ্য হবেন দেশে ফিরে আসতে। আবার কৃষকের জমিতে সেচের জন্য যদি বিদ্যুৎ না থাকে, সারের দাম যদি আকাশ ছোঁয়া হয়ে যায়, তবে আমি মনে করি সামনে ভয়াবহ এক খাদ্য সংকট আমাদের জন্য অপেক্ষা করছে। আর পেটে যখন ক্ষুধা থাকে, তখন কিন্তু কোনো সনদ, কোনো রাজনৈতিক বুলি বা সংস্কারের গল্প দিয়ে সাধারণ মানুষকে কোনোভাবে শান্ত রাখা যায় না।
ক্ষুধার আগুন সব রাজনৈতিক হিসাব নিকাশ কিন্তু সম্পূর্ণভাবে পুড়িয়ে ছাই করে দেয়। তাই সব মিলিয়ে যদি বলি, সামনের দিনগুলো এই নতুন সরকারের জন্য কোনোভাবেই কিন্তু আমি মনে করি হানিমুন পিরিয়ড নয়। পদে পদে প্রতিটি দিন তাদের এক একটি কঠিন অগ্নি পরীক্ষা দিতে হবে। এই বৈশ্বিক আর অভ্যন্তরীণ সংকটের বিশাল ঝড়ে তারা কতটা শক্ত হাতে দেশের হাল ধরতে পারবে, নাকি এই অর্থনীতি আরো নাজুক হয়ে পড়বে, সেটাই এখন আসলে দেখার বিষয়। আমরা যারা দূর থেকে দেখছি কিংবা যারা দেশের মাটিতে বসে এই কষ্টগুলো প্রতিদিন আন্দাজ করছে, আমাদের হয়তো আপাতত অপেক্ষা করা ছাড়া আর কোনো বিকল্প নেই। এই যে সরকারের টিকে থাকা, এই যে চ্যালেঞ্জ মোকাবেলা করা, এই যে রাজনৈতিক সংকটগুলো নিরসন করা এবং দেশকে অস্থিতিশীল অবস্থা থেকে স্থিতিশীল অবস্থায় নিয়ে আসা, এগুলো কিন্তু কোনো ম্যাজিশিয়ান দ্বারা অথবা কোনো আলাদিনের দৈত্য দিয়ে সহজে করা যাবে না। এগুলো করার জন্য ধীরে ধীরে ধাপে ধাপে এগুতে হবে। সুতরাং বর্তমানে এই নতুন সরকারের জন্য প্রতিটি পদক্ষেপ এক একটি ফাঁদ। এখন তারা আসলে সেই ফাঁদ মোকাবেলা করতে গিয়ে যদি এমন কোনো সিদ্ধান্ত নেয় যে সিদ্ধান্ত তাদের জন্য আত্মঘাতী হয়ে যাবে, জনগণের জন্য কঠোর হয়ে যাবে, তখন কিন্তু তাদের সেই চ্যালেঞ্জ মোকাবেলা করা বুমেরাং হয়ে যাবে। এবং যখন একটি সরকারের চ্যালেঞ্জ মোকাবেলা করার সক্ষমতা নষ্ট হয়ে যায়, কিংবা একটি সরকারের দেশ পরিচালনা করার যে চাবিকাঠি সেটি যদি কোনোভাবে ভঙ্গুর হয়ে যায় বা সেখানে যদি খুনে ধরে যায়, উইপোকা ধরে যায়, তখন কিন্তু সেই সরকারের জন্য টিকে থাকাও মুশকিল হয়ে যায়। তবে আমি পূর্বেই বলেছি, সরকারের চ্যালেঞ্জ মোকাবেলা করার সক্ষমতার উপরই কিন্তু সবকিছু নির্ভর করছে এবং তাদের পারদর্শিতার উপর সবকিছু নির্ভর করছে। সুতরাং সরকারকে সব থেকে বেশি যে জিনিসটি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে জনগণের চিন্তাধারা, জনগণের মনস্তত্ত্ব বোঝা। জনগণের মধ্যে যে নেগেটিভ বা যে বয়ান বর্তমান সময়ে ঘুরপাক খাচ্ছে, সেটা যে কোনো বিষয়ের পক্ষে হোক বিপক্ষে হোক। যেমন আমি নিজে ব্যক্তিগতভাবে এই জুলাই গণ অভ্যুত্থান বা জুলাই বিপ্লব নিয়ে কিছু ঐতিহাসিক কথা সহ একটি অভিমত তুলে ধরেছি। ঠিক একইভাবে জনগণ বর্তমান সময়ে এই সকল বিষয়বস্তু নিয়ে কি বলছে সেটা কিন্তু এই সরকারকে মানতে হবে বা মাথায় রেখে তাদের নীতি নির্ধারণ করতে হবে। কোনো কারণে যদি জনগণ পেটের ক্ষুধার তাড়নায় ভুগে আর সরকার যদি সেই পেটের ক্ষুধার তাড়না নিবারণের চেষ্টা না করে তারা কেবলমাত্র গণ অভ্যুত্থান, বিপ্লব, সংস্কার, জুলাই সনদ এইসব নিয়ে নিজেদের মধ্যে, সেটা হোক বিরোধী দল, সেটা হোক সংসদ অথবা রাজনৈতিক যে কোনো প্ল্যাটফর্ম, এইসব জায়গায় যদি দ্বন্দ্বে লিপ্ত হয়ে যায়, তাহলে দিন শেষে কিন্তু এই দেশের রাজনৈতিক পরিস্থিতি আরো খারাপ হবে এবং এই দেশের ভবিষ্যৎ আরো অবনতির দিকে যাবে। অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের এই সকল কর্মকাণ্ডের জন্য আমরা কিন্তু খুব সহজে ব্যর্থ বলতে পারি, কিন্তু নতুন একটি সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যখন ক্ষমতায় বসে, তখন তাকে ব্যর্থ প্রমাণ করতে হলে কিংবা তাকে ব্যর্থ বলতে হলে অবশ্যই অনেক শক্ত, অনেক মজবুত প্রমাণ দরকার। আমি আশা করব বর্তমান সরকারের যারা নীতি নির্ধারক রয়েছেন তারা যেন কোনোভাবেই জনগণকে ক্ষুধার্ত না রাখেন, জনগণের ব্যথা বেদনা যা আছে সেগুলো যেন তারা বুঝতে পারেন। কেবলমাত্র দাপ্তরিকভাবে সংস্কার, বিচার কিংবা অন্যান্য যে সকল প্রশাসনিক কাজকর্ম রয়েছে সেগুলো নিয়ে ব্যস্ত না থেকে জনগণকে নিয়ে মাঠ পর্যায়ে যদি তারা ভাবেন, চিন্তা করেন, তাহলে এই সরকার আমি মনে করি যে কোনো প্রকার ষড়যন্ত্র মোকাবেলা করে টিকে থাকতে পারবে এবং সকল প্রকার চ্যালেঞ্জ মোকাবেলা করতে গিয়ে তারা জনগণের কাছ থেকে যতটুকু সাহায্য সহযোগিতা পাওয়া প্রয়োজন সেগুলো কিন্তু তারা পাবে। দেখুন, আমি এখানে নিরপেক্ষভাবে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের যে অবস্থা সেই চিত্রটি তুলে ধরার চেষ্টা করেছি। আমি এখানে কোনো দলের পক্ষ নিয়ে কথা বলিনি কিংবা কোনো দলকে
ছোট করে কথা বলার চেষ্টা করিনি। আবার আমাদের বর্তমান যে সরকার রয়েছে সেই সরকারকেও কোনোভাবে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছি না। বরঞ্চ জনগণের ভালো ভাবলে এই সরকার তাদের সাফল্য ধরে রেখে দীর্ঘদিন জনগণের সেবা করে যেতে পারবে। এটিই আমি বলার চেষ্টা করেছি। কারণ সকল ক্ষমতার উৎস জনগণ এবং সকল কিছুর ঊর্ধ্বে জনগণ। এই জনগণ চাইলে যে কাউকে মাথার তাজ বানিয়ে মুকুট পরিয়ে সাজিয়ে গুজিয়ে ক্ষমতার মসনদে বসিয়ে দিতে পারে। আবার এই জনগণ চাইলেই কিন্তু তাদেরকে ছুঁড়ে ফেলে দিতে পারে। আমাদের ইতিহাস পর্যালোচনা করার প্রয়োজন নেই। 2024 সালের 5 আগস্টের প্রেক্ষাপটের কথা চিন্তা করলেই আমরা পেয়ে যাই। জনগণের খুব ছিল বিধায় কিন্তু এত শক্ত, এত মজবুত, জনগণের ভালো করে যাওয়া একটি সরকারও কিন্তু পতিত হয়ে গেছে। আমি চাই দেশের মানুষ শান্তিতে থাকুক, দেশের সরকার সকল প্রকার চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হোক। আজকের আলোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকবেন। এবং আজকের এই আলোচনার বিষয়ে পক্ষে বিপক্ষে আপনাদের যদি কোনো ধরনের মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কারণ আপনাদের মূল্যবান মতামত আমার জন্য শিক্ষণীয়। আল্লাহ হাফেজ।